আহ, কথা আছে যে গরু যখন মাঠে চড়ে শকুন তখন চেয়ে থাকে, একবার যদি ভাগাড়ে পড়ে হাড় মাংস চিবিয়ে মারে। ব্যাপারটা হচ্ছে আজকে এরকম, মানে সুযোগের সব সময় একটা মানে সন্ধানে এক শ্রেণীর শকুন দূর থেকে গরুর দিকে চেয়ে থাকে, কখন ভাগাড়ে পড়বে আর তখন খাবে। এই কিছু ধান্দায় কিছু শকুন থাকে। গতকাল স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ স্তরের যে কল ফর ভেরিফিকেশন ফার্স্ট ফেজ, ওটা ফার্স্ট ফেজ, সেটা প্রকাশিত হয়েছে। এবার ফার্স্ট ফেজের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হবে। যদি কেউ ভুল ডকুমেন্ট দিয়ে থাকে সেগুলো বাদ যাবে, এবং বাদ যাওয়ার পর আবার নতুন করে যার যা রেশিও অনুযায়ী আবার তাদেরকে কল করা হবে সেকেন্ড ফেজের জন্য। এটা হচ্ছে প্রথম ঘটনা। কিন্তু একটা এক শ্রেণীর টিউশন ব্যবসায়ী, তারাও আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, এবং তাদের সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মদতপুষ্ট লুম্পেন লয়ার, লুম্পেন রাজনৈতিক দলের লুম্পেন বাহিনী, তারাও নেমেছে এবং তারা একটা ভীষণ ভুল প্রপাগান্ডা ছড়াচ্ছে, বলছে, এবং সেগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে সোসাইটির কাছে তাদের আজকে খুব দরদ, প্রচন্ড দরদ। এই দরদ আমরা আগেও দেখেছি, এ দরদ আমরা এর আগেও দেখেছি, 2016 সালেও এদের দরদ দেখেছি, তখন এদেরকে কেউ চিনত না। কিসের দরদ এদের আজকে? না, আজকে এরা এদের দেখবেন, এবং শুধু এরা নয়, বেশ কিছু মানুষকে আপনারা দেখুন, লক্ষ্য করুন, দেখুন, দেখতে পাবেন এরা আবার মাঝে মধ্যে এরা পার্টি বদল লেতা হ্যাঁ, যে বলে না পার্টি বদল লিয়া, তো পার্টি বদলে নেয়। এরা ওই যে দেখবেন বিভিন্ন রাজনৈতিক নেতাগুলো আমরা দেখি, আজকে এ রং মেখে থাকে, কালকে ও রং, আজকে এ গাছ থেকে কালকে ও গাছে থাকে। তো এই লয়ার গুলোও তাই, এক শ্রেণীর লয়ার আছে লুম্পেন, তারা, এবং আর এক শ্রেণীর মানুষগুলোকে ভাবেন তারাও কোনো কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরি কাজকর্ম ইত্যাদি ইত্যাদি করে, তারাও লুম্পেন। তো এই লুম্পেন কিছু লোক, তারা সুযোগের সন্ধানে থাকে, তো তারা চেষ্টা করছে যে কিভাবে এই সমস্ত কিছুর বিরুদ্ধে একটা তৈরি করা যায়। 2016 সালেও একেবারে প্রথম নিয়োগ আন্দোলন থেকে শুরু করে যখন চাকরি চ্যুত হলো, তখন এদের এক অংশকে কুমিরের কান্না কাঁদতে দেখেছি, আবার এক অংশকে আমরা সরাসরি এই সব কিছুতে মানে আমাদেরকেই আবার কাঠগড়ায় দাঁড় করাতে দেখেছি। সবটা আমাদের চোখের সামনে আছে। এদের উদ্দেশ্য কখনোই কারোরই ভালো করার থাকেনি, থাকবেও না। প্রথম ব্যাপার হচ্ছে, আমি আজকে একটু উত্তেজিত কম হয়ে বলবো। অনেকে বলছে আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি বলতে বলতে, মিডিয়ার সামনে উত্তেজিত কম হয়েই বলছি। প্রথম হচ্ছে, সকলের কাছে একটা কথা বলতে চাইছি, 2016 SLST নিয়োগ হয়েছিল। সেই নিয়োগের পর 2016 সালে 6 বছর চাকরি করার পর হঠাৎ করে এই প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা কিন্তু কিছু জানতাম না, কিচ্ছু জানতাম না, এবং আমাদের প্রত্যেকের কিছু গান্ডু লয়ার এখানে আছে, তাদেরকে পান্ডুকটা খেতে খেতে অনেক ভুল বকতে দেখি। আমাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ হয়েছিল, যারা আমরা ওয়েটিং এ ছিল আর যারা এমপ্যানেল হয়েছিল, আর এই প্রকাশ হয়েছিল বলেই কারা টেন্টেড আর কারা আনটেন্টেড, কাদের ওএমআর এর প্রবলেম আর কাদের ওএমআর এর প্রবলেম নেই সেটা জানতে পেরেছি। তাই মানুষকে ভুল বোঝানোর আগে নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিন। আপনারাও যারা জানেন না তারাও ভালো করে জানুন, এবং প্রত্যেককে জানিয়ে দিন যে আমাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ হয়েছিল। ওএমআর পাবলিশ হয়েছিল বলেই আমরা নিজেরা জানতাম কতজন ওএমআর এর প্রবলেম আছে আর কতজন ওএমআর এর প্রবলেম নেই। জীবনের প্রথম এসএসসি,
এর আগেও বছর বছর এসএসসি হয়, এসএসসি হতো, প্রতি বছর এসএসসি হতো, কিন্তু লিস্ট পাবলিশ হতো ডিয়ার লটারির ইয়ের মতো, রেজাল্টের মতো। 2016 এসএলএসটির ক্যান্ডিডেটরাই বিভিন্ন কোর্ট কেস হোক আর যে করেই হোক, প্রত্যেককে রিটেন একাডেমি ইন্টারভিউ মানে ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন তাদের ওএমআর পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সার্ভারে পাবলিশ ছিল। তারপর তার জন্যই মানুষ জানতে পারে যে কি হয়েছে, কি হয়নি, কি ছিল, কি ছিল না। এবং যখন 5 বছর চাকরি, 6 বছর চাকরি করার পর টেন্টেড এবং আনটেন্টেড সিবিআই নিযুক্ত চার্জশিটের উপর বেস করে প্রমাণিত হয়ে গেল, তারপরেও, এই প্রমাণিত হয়ে যাওয়ার পরেও যখন তাদের চাকরিটা অন্যায়ভাবে গেল, তখন যারা মরা কান্না কেঁদেছিল, আর আজকে তাদেরও আবার মরা কান্না কাঁদতে দেখা যাচ্ছে। কারণ এরা সকলেই শকুন, শুধু মাঝে মধ্যে গাছে দাঁড়িয়ে দেখে কোন গরুটাকে বেশি হিষ্টপুষ্ট আর সেটাকে খেলে বেশি লাভ হবে তাদের। বেসিক্যালি এদের উদ্দেশ্য হচ্ছে ভাগাড়ে গরু পড়লে তাদের খাওয়াটাই হচ্ছে আসল কাজ। একটু মোটা গরু, মোটা মোষ খেলে কতটা মাংস পাবে, আর একটু রোগা খেলে কতটা পাবে, এটা হচ্ছে এদের মূল উদ্দেশ্য। কারো পলিটিক্যাল উদ্দেশ্য থাকে। আজকে আপনাদের প্রচুর বিক্ষোভ, প্রচুর ক্ষোভ, প্রচুর কিছু মনে হচ্ছে, কিন্তু সেদিন মনে হয়নি যখন এই পশ্চিমবাংলার বুকে যখন নিরপরাধ হওয়ার পরে আপনাদের মনে হয়নি যে এতগুলো ছেলের চাকরি কেন গেল? এই প্রশ্নটা আপনাদের মাথায় আসেনি না তখন? না তখন আমাদের কি, আরে ভাই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাকরি চোর, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বালি চোর, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গরু চোর, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোলাবাজ। সেটা তোমাদের আমাদের দেখে মনে হয়েছিল? আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে বালি চুরি করি, আমরা কয়লা চুরি করি, আমরা গরু পাচার করি? পাচার করে যারা, তাদের তোমরা কটা চুল ছিঁড়েছো হে সারা জীবনে? আমাদেরকে বলি দিলে তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আসন নষ্ট করে দেবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরিয়ে তোমরা নবান্নে তোমরা রাজনৈতিক জায়গাটা করে দেবে? ক্ষমতা করলে না কেন? আজকে এত বছর ধরে তো আছে, তোমরা ঘরের ভিতরে গিয়ে বাথরুমে ছিটকিনি লাগিয়ে দিয়ে তোমরা আলিমুদ্দিন ঢুকে গিয়ে তুমি রাজনীতি করেছিলে এতদিন? কোর্ট পাড়ায় বসে বসে এখন করছো? তোমার ক্ষমতা থাকলে তুমি সরাও না কেন ভাই? তোমার যে রাজনৈতিক দলকে দরকার তুমি তাকে সরাও, কিন্তু তুমি আমাকে এজেন্ডা বানাচ্ছ কেন? আমি তোমার বলির বকরা নয়, আমরা তোমার বলির বাকরা নয়। তাহলে তোমরা যখন কোনো এই গভর্নমেন্টকেও তো তোমরা দেখেছো, প্রচুর গভর্নমেন্টকে দেখেছো মাওয়েস্ট কার্যকলাপের জন্য অস্ত্র ত্যাগ করলো যারা, তাদেরকে চাকরি দিচ্ছে। তখন তো ভাই বিরোধিতা করনি তোমরা, সেটা তো ফ্রির চাকরি, ফ্রি। যখন কোনো রাজনৈতিক কার্যকলাপের ফলে কেউ মারা যায়, তখন তাদেরকে ধরে ধরে চাকরি দেওয়া হয়, তখন তো মানা করনি ভাই তোমাদের, তখন তো তোমাদের মনে হয়নি। আর যখন নিরপরাধ হয়েও 5 বছর 6 বছর চাকরি করার পর এই নিয়োগ দুর্নীতি এবং একটা ভুল বিচার, একটা বায়াসড পলিটিক্যাল জাজমেন্টের জন্য যখন এতগুলো ছেলে এবং তাদের পরিবার সংকটে বসেছে, এবং সুপ্রিম কোর্ট নিজেও ওই 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কসটাকে গ্র্যান্ট করেছে, তখন তোমাদের মনে হয়েছে যে এই 10 নাম্বার দিলে অন্যরা বঞ্চিত হবে কেন? যে 15,000 ছেলের চাকরিটা নিযুক্ত থাকছিল, আজকে যদি প্যানেলটা ক্যান্সেল না হতো, তাহলে এই 15,000 সিটটা কার থাকতো? 15,000 সিটটার জন্য, এই যে 15,000 সিটটা, আজকে তো 15,000ও আমরা নেই, আমরা আছি 13,000। 13,000-এর মধ্যেও অনেকে পাস করতে পারেনি। তাহলে আজকে আপনাদের মনে হচ্ছে যে এই 13,000 ছেলে খুব কষ্ট পাচ্ছে না? এই 13,000 সিটটা আমাদের দরকার, আমরা পাইনি, আমার ক্লায়েন্টরা পাইনি। তোমরা প্রোপাগান্ডা চালাচ্ছ। আবার তোমাদের প্রথম থেকে ইন্টেনশন ছিল
আমাদেরকে ধরে তোমরা ওয়েস্ট বেঙ্গলের রাজনীতির পালা বদল করবে। এত বছর ধরে একটা তোমরা বারবার প্রতিদিন গিয়ে বলো লুম্পেন, তোমরা বলো কয়লা চোর, চাকরি চোর, দুর্নীতি করেছে ইত্যাদি ইত্যাদি। তোমার এত বছরে তোমাদের এত বড়, তোমরা এত স্বচ্ছ, তারপরেও একটা সরকারকে তাড়াতে পারছো না। আমাকে রাজনীতির এজেন্ডা করছো, আর আমাকে এজেন্ডা করে তুমি মমতা ব্যানার্জিকে সরাবে? তোমার ক্ষমতা কই? তোরা সরাও। কে মানা করেছে? আমরা কোনো রাজনীতি করি না এখানে, আমরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না। আমরা আমাদের প্রাপ্য অধিকারের জন্য লড়ছি, আর লড়ছি বলে এই সরকারের বিরুদ্ধেই আন্দোলন করেছিলাম। তোমার আলিমুদ্দিন স্ট্রিটে আন্দোলন করতে যায়নি। আর এখনো তুমি এই বাঁদরামিটা করে বেড়াচ্ছ না? খুব কষ্ট হচ্ছে। আর প্রাইভেট টিউটরগুলো, হ্যাঁ, মানে তারা দুদিন আগে যখন ওয়াই চ্যানেলে আন্দোলন হচ্ছিল তখন সুসুর করে চলে যাচ্ছিল। বেসিক্যালি এরা হচ্ছে খদ্দের ধরালো। এদের যেখানে বেশি মানুষ থাকে এরা খদ্দের ধরতে যায়, খদ্দের ধরা পাবলিক। এদের খদ্দের হয় না। এক একটা সরকারের সময় এরাই এক একটা সরকারের সাথে জুড়ে থাকে, আর একটু একটু করে নেওয়ার ধান্দা করে। মানে বাঘ সিংহ হরিণ খেয়ে মেরে গেলে একটু একটু করে এই কুচো মাংস খেতে আসে, হাড়গোড় খেতে আসে। এরকম কিছু এই আছে, ওই হাইনা ছোটখাটো শিয়াল কুকুর, তারা হচ্ছে ওইগুলো, ওই জন্য এরকম লাফিয়ে বেড়াচ্ছে। আরে ভাই, 70-এর মধ্যে পরীক্ষা হয়নি, 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, 80। তোমার 10 নম্বর যদি ছিল না তো ছিল না। 13,000 ছেলেকে বাদ দিয়ে ভাবো, সুপ্রিম কোর্ট গ্রান্ট করেছে তো 10 নাম্বার, তুমি আটকানোর কে? তোমার মনে হচ্ছে আজকে সালা টেন্টেড আনটেন্টেড? তোমার বাপ টেন্টেড সালা। তুমি কি কালো কোট করে ফুটানি মারছো? তোমার বাপ টেন্টেড। তোমার বাপ যদি টেন্টেড না হয় তাহলে তুমি আমাদের টেন্টেড বলবে? তোমার বাপ সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে কে টেন্টেড আর কে আনটেন্টেড। যদি সেটা মানতে না পারো তাহলে পরে কোর্ট পড়া ছেড়ে দিয়ে ওই রাস্তায় গিয়ে ভিক্ষা করো। টেন্টেড টেন্টেড তোমার বাপ, তোমার বাপরা টেন্টেড, তোমার 7 পুরুষ টেন্টেড। যে আনটেন্টেড টিচারদের টেন্টেড বলবে তার 7 পুরুষ টেন্টেড, তার জন্মটাই টেন্টেড। ডাইরেক্ট বলছি, খিস্তি মেরে বলছি, যা পারবেন করবেন। আমি তো বলছি যে কোনো রকম লড়াইয়ে আমি একা আছি, একা। যে কোনো রকম লড়াইয়ে, রাস্তায়, কাগজে তো কাগজে, পেনে তো পেনে, যে কোনো মূল্যে সব রকম লড়াইয়ের ক্ষমতা আমার আছে। কাউকে ভয় করি না, কোনোদিন করিনি। চোখে চোখ রেখে এই লড়াইয়ের ক্ষমতা আমার আছে বলেই তোমরা আমাকে ভয় পাচ্ছ, ঠিক আছে? কারোর দালালি আমরা করি না। আমরা না মমতা ব্যানার্জির দালালি করি, না তোমাদের মতো ওই হারমাদ বাহিনীকে সাধু মনে করি। আমরা আমার অধিকারের লড়াই লড়তে এসেছি, এই অধিকারের লড়াই লড়বো। 15,000 ছেলে যারা নিরপরাধ হয়ে তোমাদের ভুলের জন্য চাকরি পায়নি, তাদের প্রত্যেককে চাকরি সুনিশ্চিত করার জন্য যা করার করব। আমরা এই নেতৃত্বটা দিচ্ছি, এই লড়াইটা লড়ছি। আমি তোমার সবার লড়াই ঠিকে নিয়ে রাখিনি। আমি রাজনৈতিক নেতা নয় যে বলবো 15,000 মানে আমাকে ভোট দিলে পরে আমার অ্যাকাউন্টে 15 কোটি টাকা ঢুকবে, তারপরে ভোট গেল আর ভুলে যায়। প্রতিশ্রুতি দেওয়ার নেতা আমরা নয়। আমার চাকরি গিয়েছে অন্যের কারণে, আমাদের চাকরি ফেরত দিতে হবে, এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের এজেন্ডা। আমরা কোনো ভুইফোর রাজনৈতিক নেতা নয় যে ভোটের আগে প্রতিশ্রুতি দেবো, হ্যাঁ, আর প্রতিশ্রুতির উপর পালিয়ে যাব, এটা নয়। আমার এজেন্ডা কি? আমাদের এজেন্ডা স্পষ্ট। একটা মঞ্চ তৈরি হয়েছে, ভাই আমার প্রাপ্য চাকরি আমার কারণে যায়নি, আমার কোনো করাপশন নেই। এবং হ্যাঁ, এটাও বলছি, ওই কালো কোটের মানে কি বলবো, টেন্টেড লয়ার, কালো কোটে টেন্টেড লয়ার যারা স্ক্রিনশট দেখিয়ে মানে ইয়ে করতে চায়, মানে আইন জিততে চায়, তাদেরকে আবারও চ্যালেঞ্জ করছি, যদি কাউকে টেন্টেড প্রমাণ করতে পারেন, আপনাদের কারো বাপের যদি ক্ষমতা থাকে, আমি বলছি আমি আপনাদের পার্টি অফিস পরিষ্কার করার কাজ করবো। মেহবুব মন্ডলকে একটু টেন্টেড প্রমাণ করে দেখাক, দেখি কার বাপের কত ক্ষমতা। আরে চাকরিটা এমনি পায়নি। যেমন আমরা আগের বার পরীক্ষা দিয়ে জেনারেল থেকে আমরা চাকরি পেয়েছি কষ্ট করে, প্রচুর কষ্ট করে। আমাদের আগে অতগুলো যদি করাপশনও থাকে, এত করাপশনের মাঝখান থেকে আমরা চাকরি পেয়েছি বলে আমাদের যোগ্যতা ছিল বলে পেয়েছি, যোগ্যতা ছিল বলে। আর আপনারা অযোগ্য এই কারণে, আপনাদের লয়ারগুলো অযোগ্য, যারা এই প্যানেলের মধ্যে থাকা নিরপরাধ শিক্ষকদের ডিপ্রাইভের হয়েছে বলে তারা মানে চাকরি, তাদের হাত ধরে চাকরি পাইয়েছে, এবং দুদিন পরে তাকে বলেছে টেন্টেড, আজকে তাকে বলেছে এক্সপায়ারি অফ প্যানেল। যারা একদিন কোর্টে দাঁড়িয়ে তার ক্লায়েন্টকে চাকরি পাওয়ানোর জন্য সওয়াল করছে, আবার একটু পরে এসে বলছে এ হচ্ছে এক্সপায়ারি মাল। তাহলে এদের তো দ্বিচারিতা আছে, ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে
ব্রিফ নিয়েছে যে যারা অযোগ্য তাদেরকে বের করে দেবো, তোমাদেরকে সেই জায়গায় প্লেস করব বলে। ওখানে গিয়ে বলেছে সবাই টেন্টেড, পুরো প্যানেল ক্যান্সেল করাও। এইগুলো হচ্ছে দ্বিচারিতা। আমরা দ্বিচারিতা করি না, আমরা কোনো দ্বিচারিতা করি না, একদম সঠিক কথা বলছি। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। 13,000 আনটেন্টেড টিচার যারা সিস্টেমেটিক ফ্রডের কারণে, যারা অন্যের অবিচারের কারণে নিরপরাধ হয়েছে, তাদের সিটটা তাদেরই। ভাবো না, তাদের কটা বাদ দিয়ে ভাবো। আমরা আমাদের প্রাপ্যটা আমাদের পেতে হবে, এটা আমাদের শেষ কথা। 70-এর মধ্যে পরীক্ষা নয়, 80-র মধ্যে পরীক্ষা হয়েছে রিটেন, পুরো রিটেন কল ফর ভেরিফিকেশন 80-র মধ্যে হয়েছে। 70 কে বললো? তাহলে যে ছেলেটা থার্ড ডিভিশন পেয়েছে, যে ছেলেটা মানে 10-এ 10 নেই এডুকেশন কোয়ালিফিকেশনে, 10 নম্বরে 10,000 নেই, সে কালকে ক্লেম করবে আমি ভাই 60-এ 60 পেয়েও পাইনি, অথচ যার ফার্স্ট ক্লাস আছে সে 10-এ 10 পেয়ে আমার থেকে এগিয়ে গেল। তাহলে 60-এ পরীক্ষা করতে বললে না? 1। 2 নম্বর হচ্ছে, যখন আমরা আন্দোলন করছিলাম, মার খাচ্ছিলাম, রক্তাক্ত হচ্ছিলাম, বারবার বলছিলাম 16-কে আলাদা পরীক্ষা নাও, 25-কে আলাদা পরীক্ষা নাও, তখন কোথায় ছিল ভাই? তখন তোমাদের লয়ারগুলো কোথায় ছিল? তখন ওই গাছে বসেছিল। কারণ ওরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত গরু ভাগারে গিয়ে পড়ে। খাবার সময় তাদের মনে, মানে যতক্ষণ না পড়বে আর মরবে ততক্ষণ পর্যন্ত ওরা অপেক্ষা করে। আপনাদেরও ফাঁসিয়েছে, আপনাদের ফাঁসায়নি? পরীক্ষার আগে গেজেট নিয়ে চ্যালেঞ্জ তো আমরাও করেছিলাম, আপনারা করেননি কেন? তখন করেনি, আপনাদের রিজার্ভে রেখে দিয়েছিল, আজকে করতে বলেছে। আজকে কেন? যাতে আইনি ব্যাপারটা শিথিল হয়ে যায়, আপনাদের নিয়ে পলিটিক্সটা করা যায়, সোজা কথা। আর একটা মিথ্যা কথা বলা হচ্ছে, 70-এ নাকি 70 পেয়ে 60-এ 60 পেয়েও নাকি ডাক পায়নি। মুসলিমেও কটা সাবজেক্ট এরকম হয়েছে? 2-একটা সাবজেক্ট হয়েছে। 11-12-এ সিট সংখ্যা কম, 9-10-এ সবাই ডাক পাবে। সিট আছে 32,000, টিচার কতজন আছে? 13,000। ইন সার্ভিস কতজন আছে? 13,000। বাকি সিটটা হাফের থেকেও বেশি সিট কে নেবে? তাহলে ওগুলো কাউকে চাকরি দেবে না, যারা চাকরি করতো তারাই চাকরি পাবে। একবারে গলার শিরা ফুলিয়ে ফেলে মুখ দিয়ে থুতু ফেলে ফেলছে। তাহলে বাকিগুলো কি হবে? বাকি সিটগুলো কোথায় যাবে? বাকি সিটগুলো তাহলে কি গরুতে খাবে, ছাগলে খাবে? তাহলে এই মিথ্যা কথা সম্পূর্ণরূপে বলা হচ্ছে। 70 নয়, 80-তেই। কারণ আমার যেটা আছে সেটা আমার সেইটা একটা ক্রাইটেরিয়া বাঁধা হয়েছে। সেই ক্রাইটেরিয়া হচ্ছে 60 + 10 + 10, এটাই তো বাঁধা হয়েছে। এই 60 + 10 + 10 যে বাঁধা হয়েছে, কেউ 60-র মধ্যে 60 পাবে, কেউ 60-র মধ্যে 58 পাবে, কেউ 40 পাবে, স্বাভাবিক ব্যাপার। আবার এই যে 10 একাডেমিতে আছে, সেখানেও কেউ 8 পাবে, কেউ 6 পাবে, কেউ 10-এ 10 পাবে। এক্সপিরিয়েন্স মার্কস যেটা আছে সেখানেও কেউ 2 পাবে, কেউ 4 পাবে, কেউ 10 পাবে। ব্যাপারটা তো এরকম। তাহলে সবগুলো যোগ করে যেটা বেরোবে সেটাই কল ফর ভেরিফিকেশন, এটাই লেখা আছে। ভ্যাকেন্সি বাড়ার প্রয়োজন আছে, হ্যাঁ আছে, অবশ্যই আছে। আমরা সব সময় সেটাকে সাপোর্ট করি, কিন্তু আমাদের অবাক লাগছে যে কিছু মানুষ যারা দুদিন আগে আমাদের চাকরি যাওয়াকে কেন্দ্র করে খুব কষ্ট পাচ্ছিল, আজকে বলছে এই এক্সপিরিয়েন্স মার্কসটা পাওয়াটা তাদের কাছে কষ্টের কারণ হয়েছে। তার মানে কি? আর আমাদেরকে ক্ষতি করলে, আমাদেরকে খুন করে ফেললে তো আর সরকারের কিছু ক্ষতি হবে না। আমাদের বিরুদ্ধে গেলে সরকারের তো লাভ হবে না। তাহলে এখানে বাঁচতে হবে আপনার প্রকৃত প্রতিপক্ষ, আমরা নয়। অবশ্য যারা বামপন্থী বলে চেঁচাচ্ছে তারা তো যথার্থ বামপন্থী নয়, পড়াশোনা করা নয়, লুম্পেন বাহিনী করে খাওয়ার জন্য এসব বলে বেড়ায়। আর কিছু সেই জন্য বলে বেড়াচ্ছে। তা আমি তাদেরকে মাঝে মাঝে একটা একটা উক্তি দিয়ে বোঝানোর চেষ্টাও করি। কোনো একটা পরিবর্তনে মাও সেতুংয়ের ভাষায় প্রকৃত প্রতিপক্ষ কে সেটাকে বেছে নিতে হয়। কে তোমার শত্রু আর কে তোমার মিত্র, এটাকে বুঝে নিতে হয়। তাহলে আমরা 2016-র আনটেন্টেড টিচাররা
যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন, কোনো সিঙ্গেল অ্যালিগেশন না থেকেও যাদের চাকরি গেল, তারা আপনার শত্রু হয় কি করে? শ্রেণী চরিত্রটাই বোঝার ক্ষমতা নেই, লেফটিস্ট বলে চেঁচাও। আসলে তোমার প্রবলেম মমতা ব্যানার্জির সঙ্গে, আমাদের সঙ্গে নয়। আমরা মমতা ব্যানার্জির কেউ নয়, সতেও নয় অসতেও নয়। আমাদের চাকরি গিয়েছে, আমরা লড়াই করছি। আমাদের চাকরি গিয়েছে, আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আমরা যা যা করতে চাইছি আমরা সেই মাফিক আছি। তুমি আমাকে প্রতিপক্ষ বাঁচছ কেন? ভরকাচ্ছ ভরকাও, অন্য জায়গায় যাও। আমার সঙ্গে প্রতিপক্ষ আমাকে বাঁচলে আমরা কিন্তু সেইভাবেই প্রতিপক্ষ করব। আমার ফ্রেশার ভাইদেরকে আমি কিন্তু কিছু কথা বলছি না এই লাইভে। ফ্রেশারদের সঙ্গে আমাদের কিন্তু কোনো রকম ক্লাস নেই, কোনো শত্রুতা নেই। এবং আমরাও চাইবো ফ্রেশার ভাই বন্ধুরা যারা আছো তারা পাবে, তোমরা সঙ্গত কারণেই পাবে। কারণ 13,000-এর মধ্যে সবাই আসতেও পারেনি। 13,000-এর মধ্যে এখনো 32,000 টোটাল সিট সবাই পাবে, এটা বড় অংশ পাবে। একটা সার্ভিসে 15,000 তোমরা বাদ দিয়ে রাখো না। তোমরা ভাবো না প্রত্যেক বছরে যে এসএসসি গুলা হতো, আমরা প্রথম 11 সালে এসএসসি হয়েছে, তারপরে আবার 16 সালে কত সিট ছিল? 17,000 সামথিং সিট ছিল। তার মধ্যে 15,000 আনটেন্টেড, তার মধ্যে ইন সার্ভিস লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস থেকে যারা এসেছিল তারা চলে গেছে, আছে 13,000। তাহলে বাকি পুরো সিটটা কাদের? কারা নেবে? কেউ নেই সিটটা। সেই সিটটা তো সবাই তোমরাই পাবে। আমি তোমাদেরকেও কিছু বলতেও চাইছি না, তোমাদের বিরুদ্ধেও কিছু বলতে চাইছি না। তোমরা ভাই আমার শ্রেণী শত্রু নয়, হ্যাঁ, তোমরা কেউ আমার শ্রেণী শত্রু নয়। কিন্তু আমি তাদের কথা এখানে বলতে চাইছি যারা বিভিন্ন সময় পার্টি বদলায়। কখনো আমি রাস্তায় থাকলে আমার পাশে গিয়ে বক্তব্য দিয়ে চেঁচিয়ে কথা বলে সেখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করে, আবার কখনো তুমি রাস্তায় গেলে তোমাকে নিয়ে বলে, তখন আমাকে অপরা করে। স্ট্যান্ড বাঁচতে হবে আমাদের। যেমন ভাই স্ট্যান্ড একটা আছে, আমাদের স্ট্যান্ড এটাই, আমরা 6 বছর চাকরি করেছি নিরপরাধভাবে, আমাদের কোনো অপরাধ নেই। এবং আমি তো চ্যালেঞ্জ করেছি, আমরা চ্যালেঞ্জ করেছি যে কোর্টের কাছেও চ্যালেঞ্জ, আর ওই লুম্পেন লয়ারদের কাছেও চ্যালেঞ্জ, আমাদেরকে টেন্টেড প্রমাণ করুক, তারপরে দেখি তাদের কত ক্ষমতা। দেখি করুক না, কত ক্ষমতা দেখি। তাদের বাপেরাও পারবে না। এই চ্যালেঞ্জটা রেখেই আমরা কিন্তু কথা বলছি। আমার নিরপরাধ হওয়ার পরে আমাকে নিয়ে রাজনীতি করা চলবে না। তোমার রাজনীতি আছে, রাস্তায় করো। তোমার রাজনীতি করার অনেক জায়গা আছে। মমতা ব্যানার্জির নরেন্দ্র মোদী শত্রু না নরেন্দ্র মোদীর সাথে ওই কি বলে মোহাম্মদ সেলিমের শত্রু, সেটা রাস্তায় করো। রাস্তায় করো, আমি নয়। তোমার রাজায় রাজায় যুদ্ধ হবে, আর তুমি আমাদের মতো উলু খাগড়াকে ইউজ করবে, দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। আমাদের এইটাই বিরোধিতা আছে, এটাতে আমাদের অবজেকশন আছে। আর একটা জিনিস, আমরা কেউ আপনাদের ওদের রাগ একটাই, আমি যেটা বুঝছি, যে আমরা আন্দোলন করেছি, সবই করেছি, কিন্তু ব্লু প্রিন্টটা ওদের কাছ থেকে নিইনি। এটা হচ্ছে ওদের রাগ। আমরা আন্দোলন কেমন করে করব, এই ব্লু প্রিন্টটা ওদের কাছে নিতে হবে। ওদের কাছে নিতে হবে। যদি ওদের কাছে নিয়ে পরিবর্তন করার চেষ্টা করতাম, তাহলে ওদের খুব ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অন্য কোনো জায়গা থেকে ওদের ব্লুপ্রিন্ট না নিয়ে আমরা আন্দোলন করে ফেলেছি। তাতে কি হয়েছে, আমরা আমাদের চেষ্টা করছি উত্তরণের, তাতে করে ওদের রাজনৈতিক ফায়দাটা হয়নি, ওদের উদ্দেশ্যটা পূরণ হয়নি। তার মানে আমার আন্দোলন আমি করব আমার উদ্দেশ্যের জন্য নয়, ওদের জন্য। ওদের জন্য, ওদের মানে বেনিফিটেড করার জন্য যদি আন্দোলন করতাম, তাহলে আমাকে কেউ চটিচাটা বলতো না, তাহলে আমাকে বিপ্লবী বলতো। আরে ভাই, আমি তো বারবার বলছি, তোমাদের যে আর কিছু ইউটিউবার ওরা রেখে দিয়েছে পুষে, আমি তাদের নাম বলবো না, কয়েকটা আছে, তারা আবার হুবহু কোরআন কটা বলে। আরে ভাই, আমাদের কাছেও মাঝে মাঝে এসো, কাউন্টার আমরাও দিচ্ছি, প্রয়োজন হলে পাশাপাশি বসাও, এটাও আমরা চাইছি। দেখি ওর কত ক্ষমতা। টেন্টেড বলবে, আমি ওকে বলে বুঝিয়ে দিচ্ছি। এইগুলো আমরা করতে চাইছি। তাই আমি বলতে চাইছি ভাই, প্রথম থেকেই আমাদের দাবি এটাই ছিল 2016-কে আলাদা করে 2025-কে আলাদা করতে। সেই সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম, মার খেয়েছিলাম, আপনারা সকলেই দেখেছেন, প্রচুর মার খেয়েছি আমরা পুলিশের কাছে, এখনো আমাদের কেস আছে আমাদের নামে। তখন তো আপনাদের মনে হয়নি, তখন তো আপনাদেরকে ওরা সাজেশন দেয়নি। আজকে এরা বলছে
আজকে বলছে এটা বন্ধ করতে হবে। কেন? যখন গেজেট তৈরি হয়েছিল তখনও তো বলা হয়নি। কেন? এটা একটা ক্রাইটেরিয়া একটা চাকরির, 60+10+10, তার এই যে 10 নাম্বার হুবহু 10 সবার নেই তো। যে সেকেন্ড ক্লাস পেয়েছে তার 10 নেই তো। সেটা তো চ্যালেঞ্জের বিষয় হতে পারে না। তাহলে তাহলে গেজেট হওয়া উচিত ছিল 60-এর মধ্যে পরীক্ষা হবে। সেটাও তো নয় তো। সেটাও নয়। তাহলে এখানে একটা প্রোপাগান্ডা তৈরি করছে কিছু পলিটিক্যাল লুম্পেন এবং কিছু মানে ফেলিওর হয়ে যাওয়া, মানে হতাশাগ্রস্ত ইনসিকিউর টিউটর, যারা মনে করছে এদেরকে উড়িয়ে দিতে পারলে তারা বেনিফিটেড হবে। আমি মানছি কিছু মানুষ আছেন যারা 60-এর মধ্যে 60 পাওয়ার পরেও ডাকটা পাননি। এটা সত্যি সত্যি খুব কষ্ট। আমি জানি এটা আমি আপনাদের কষ্ট, আপনাদের সিম্প্যাথিকে খারাপ করে দেখছি না, ছোট করে দেখছি না, নিশ্চিত রূপেই বড় করে দেখছি। কিন্তু এটাও তো ঘটনা আপনাদের মানতে হবে যে এই পরীক্ষায় আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতাম না। এই পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতায় আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতাম না, আপনাদের ইনভিজিলেটর থাকতাম। প্রতিদ্বন্দ্বিতা করার কোনো জায়গায় আমাদের ছিল না। এই প্রতিদ্বন্দ্বিতায় জায়গায় আমরা এলাম কেন? আর যদি আমরা ওই ইনভিজিলেটর থাকতাম আজকে, বা আপনাদের প্রতিদ্বন্দ্বিতায় না আসতাম, তাহলে এই 13,000 15,000 সিটটা তো আপনাদের ইনক্লুডই হতো না, প্রয়োজনই তো ছিল না। আপনারা এই উচ্চতর জায়গা থেকে ভাবুন। জানছি মানতে পারবেন না, মানাটা খুব সহজ নয়, কিন্তু এটা হচ্ছে একটা স্পেশাল রিক্রুটমেন্ট। এই স্পেশাল রিক্রুটমেন্টের সঙ্গে আমরা দুটোকে ওই জন্যই গোলাতে চাইনি। স্পেশাল রিক্রুটমেন্ট বলেই এখানে কিন্তু বয়সে ছাড় পেয়ে 40 বছরে যাদের বয়স হয়েছে তারা অন্যরা বসতে পারেনি, কিন্তু 16 সালের আনটেন্টেডরা বসতে পেরেছে। 16 সালের আনটেন্টেডদের মানে যারা পুরনো টিচার তারা 45%-এর মধ্যেও পেয়েছে, কিন্তু আমাদের মধ্যে পায়নি। আমাদের মধ্যে পায় কিন্তু অন্যরা পাচ্ছে না। তাহলে এইটাই তো একটা স্পেশাল রিক্রুটমেন্ট। তবে আমি আশা করছি 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যদি 20,000 ডাকে, প্রায় 10,000-এর কাছাকাছি ইন সার্ভিস ফ্রেশার ডাক পেয়েছে, এবং 9, 10-এ তো প্রচুর ডাক পাবে, প্রচুর সংখ্যক ডাক পাবে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। এবং বেশ কিছু সাবজেক্টে তো ইন সার্ভিসই নেই। কমার্সের প্রচুর সাবজেক্ট আছে দেখুন, যেখানে ইন সার্ভিসই পাবেন না খুঁজে। এত কিছুর পরেও আপনারা বলুন, আমাদের 2016 যারা 5 বছর 6 বছর চাকরি করার পরেও প্রচুর শিক্ষক আছেন যারা ডাক পাননি, কল ফর ভেরিফিকেশন ডাক পাননি। আমরা তাদের কথা বেশি চিন্তিত এখন, তাদের নিয়ে বেশি শঙ্কিত, তাদের কথা, তারা কি করবে। স্পষ্ট দাবি, এত বছর পরে কেউ নিজের অন্যায় ছাড়া অন্যের অন্যায়ের জন্য, ভুল বিচারের জন্য তারা কোনোভাবেই চাকরিহারা হতে পারে না, তাদের জীবন জীবিকা, তাদের পরিবার রসতলে যেতে পারে না। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, এইটা হচ্ছে আমাদের বক্তব্য। যারা নিরপরাধ, যারা অপরাধী ছিল না, ভুলভাবে তাদের চাকরি গিয়েছে, তাদের চাকরি ফিরানোটা আমাদের বক্তব্য। এবার তারপরে সিট বাড়ুক, সিট এমন তো নয় যে শুধু 13,000 সিটের ওপর পরীক্ষা হচ্ছে, এমন নয়, তাহলে এত সংখ্যক ডাক পেত না। কয়েকটা সাবজেক্টে একটু প্রবলেম হয়েছে 11, 12-এ, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হতে পারে। কিন্তু নবম দশমে সেটা তো হবেই না, এবং প্রচুর এরকম সাবজেক্ট আছে যেখানে নেই, ইন সার্ভিস নেই। এবার যদি মনে হয় যে না আমরা বঞ্চিত হয়েছি, সে লড়াই তো থাকবেই। সেই জন্য আমি আপনাদের সঙ্গে কথা বলছি না, আপনাদেরকে বলতেও চাইছি না। আমার টার্গেটের জায়গা বা আমার বক্তব্যের জায়গা অন্যদের। যারা বলছে এত বড় মাথা মোটা, তারা আবার লয়ার হয়ে বসে আছে, তারা নিজেরাই কোর্টে গিয়ে কারা টেন্টেড সওয়াল করে এসছে, বলে এসছে সব ঠিক হয়ে গেছে, এখন আবার বলছে টেন্টেডদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। একটা কেউ খৈনি দোক্তা খেয়ে দাঁত কালো করে ফেলেছে, সে উকিল হয়ে গেছে, হ্যাঁ, তাকে দেখে তো মানে পুরোনো আমলের বাংলা সিনেমার ভিলেন মনে হয়। সে আবার বলে কি না, সে আবার বলছে যে টেন্টেডদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এ করেছে। আরে টেন্টেড তোমার বাপ। টেন্টেড কে?
টেন্টেডা পরীক্ষায় বসতে পেরেছে? তাহলে মানুষকে ভুল, আমি আগের দিনও বলেছি তো, যে আপনারা কার্ল মার্কসের ভাষায় মার্কস বলেছিল সমাজকে উল্টো করে দেখানো, ঝুলিয়ে, এরা উল্টো করে ঝুলিয়ে দেখানোর চেষ্টা করছে। তাই আমাদের স্ট্যান্ড ক্লিয়ার, আমরা এই জায়গায় নিবন্ধ আছি। আমাদের যারা আনটেন্টেড টিচার তারা কিভাবে চাকরিতে ফিরবে সেটা আমাদের লক্ষ্য। অন্যদের যা কিছুই লক্ষ্য থাকুক সেটাকে আমরা যে কোনো মূল্যে প্রতিরোধ করব। সে যত বড়ই মস্তান হোক, আমরা কিন্তু প্রতিরোধ করবই। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ডিজাস্টার সিচুয়েশন, আমাদের ক্ষতির মাসুল আমরা আদায় করব। এটা আমাদের কাছে শেষ কথা। আমরা আমাদের যারা কোনো কিছুতে ছিল না, কোনো সিনারিতে ছিল না, তাদেরকে জোর করে এনে তাদের চাকরি খাওয়া হয়েছে। আমরা এই লড়াইটা লড়ি। আমাদের কিভাবে চাকরি ফিরবে আমরা আমাদেরটা দেখব, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে ভুলটা বোঝানো হচ্ছে সেই ভুলটা ভুল এবং সেটাকে মানা দরকার। এবং আমি সেই সমস্ত মানুষগুলোকে বলবো যারা প্রতিদিন রূপ বদল করেন, তারা রূপ বদলে আসল সত্যটাকে সত্য বলে ঘোষণা করার চেষ্টা করুন, যে এটা হচ্ছে ঘটনা, এদের পাওয়া দরকার, এই কারণে পাওয়া দরকার। মদ খেয়ে মরে গেলে তার পরিবারকে আপনারা শেল্টার দেওয়ার চেষ্টা করেন, অস্ত্র সমর্পণ করলে সেটা শেল্টার পেতে পারে, আর একটা পুরো রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়ে গেল এতগুলো শিক্ষক, তখন আপনাদের কান্না বেরোয়নি? তখন আপনাদের মনে হয়নি? আবারও আমরা বলে দিচ্ছি, লাস্ট আমার বক্তব্য এটাই, যে এই যে আপনারা আমাদেরকে ওই সরকারের দালাল, অমুকের দালাল, হ্যান ত্যান বলে বেড়ান। আমরা কারো দালালি করি না বলেই সেটা আপনাদের সব থেকে বড় কষ্ট হচ্ছে। আমরা যদি দালালি করতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। দালালি করি না বলেই আপনাদের প্রবলেম হচ্ছে। আর আপনাদের আরো একটা প্রবলেম হচ্ছে যে আপনারা আমাদেরকে বলির পাঁঠাও বানাতে পারছেন না, কিন্তু আপনারা আমাদেরকে রাজনৈতিক জায়গা থেকে রাজনীতির যে পরিবর্তন করার জন্য আমাদেরকে ব্যবহার করতে চেষ্টা করেছেন, সেটাও পারেননি। এবং আপনাদের এটাও বলে রাখি, আমরা কোনো পক্ষের নয়। আমাকে ক্ষতিগ্রস্ত বা আমাদেরকে ক্ষতি করে দিলে আপনার পশ্চিমবাংলার পালাবদল ঘটবে না। আর রাস্তা আছে, রাস্তায় নেমে সেই শক্তিটা দেখাতে হয়, যেটা আপনারা দেখাতে পারেননি, বাথরুমে ঢুকে বসে আছেন। সুতরাং ওই লুম্পেন বাহিনীর মতো চিৎকার করে কয়েকটা ইউটিউবে এসে নিজেদের চিৎকার করে বিপ্লব আনা যায় না। বিপ্লব আনতে গেলে সেই জায়গাটা তৈরি করতে হয়, সেটা করুন। জানা আছে, আপনার যদি মনে হয় যে আমরা তো পারছি না, আন্দোলনটা কেমন করে, ওরা তো বেশ ভালো আন্দোলন করলো, আমাদের কাছে আসবেন, আমরা শিখিয়ে দেবো, তাহলে কোর্টে বসে আর কোর্ট কাচালিটা করতে হবে না।